খেলবো আজ তোমার সাথে। দেহ, তোমার চুলে, তোমার নখে, তোমার এই সুন্দর গাল নিয়ে আমরা খেলবো। দেহ। এই পচা, ওর শাড়িটা খোলতো। না, না, ছাড়ো, দূরে দাঁড়িয়ে ছিল সেও, ছাড়ো আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছাড়ো, ছাড়ো, ছাড়ো আমাকে। শুধু দেখতে আমার এই দেহ। ততক্ষণে পচার দুই হাতের মধ্যে ছটফট করতে থাকে নীলা। আরে আরে মামুনি, অমনি করলে লেগে যাবে তো। লেভেল শাড়িটা, লেভেল, তারপর ব্লাউজ। কি বেরোবে বলো তো ভেতর থেকে? বাঁচাও, বাঁচাও নবীন, নবীন বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও, বাঁচাও। দেহা, দূরে দাঁড়িয়ে ছিল সেও, শুধু দেখতে আমার এ দেহ। হেই, হোয়াটসঅ্যাপ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আধের আড্ডায় প্রত্যেককে স্বাগতম। আজকের গল্পের ইন্ট্রো দেখে তোমাদের মনে যেমন উত্তেজনা আমি জাগিয়ে দিয়েছি, সেটা আমাকে এখন বলা লাগবে না। তো আমার মনে হয় সেটা তোমরা নিজেরাই কমেন্ট করে গল্প শোনার পরে আমাদের জানাবে। তো গল্প শোনার আগে যেটা তোমাদের করতে হবে সেটা হলো অবশ্যই একটা হাইপ তোমরা দিয়ে দেবে আর একটা লাইক দিয়ে শুনতে শুরু করবে। ও হ্যাঁ, যেটা না বললেই নয়, আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 6000 পড়তে যায়। তো যারা নতুন তোমরা শুনছো, দয়া করে প্লিজ 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 সাবস্ক্রাইবটা করে তারপর তোমরা গল্পগুলো শোনো। এতে আমরা মোটিভেশন পাই অনেক, বোঝো না? তো চলো শুরু হচ্ছে আজকের গল্প দেহ, যেটা লিখেছেন সূর্যোদয় রায়। গ্রামের কাঁচা রাস্তাটা তখন প্রায় জনশূন্য। নেশায় বুঁ ধরে পশ্চিম দিকের সেই নির্জন রাস্তা ধরে টলতে টলতে এগিয়ে আসছে তিনটে ছায়ামূর্তি। তাদের পায়ের শব্দ কাদায় মিশে গেছে, মুখে ক্রমাগত অস্পষ্ট ভাষায় গালাগালি। উফ, সে গো, আজ কিন্তু খুব মজা হবে রে। সে আর বলতে। নবীনের বাড়ি একেবারে ফাঁকা দিকটায়, হ্যাঁ? কেউ বাড়া শুনতেই পাবে না। কি বলিস? অন্ধকারে তাদের দাঁতগুলো যেন চকচক করে উঠল, গলায় লালসা আর নেশার মিশ্রণ। বেথুহাটি গ্রামের একেবারে শেষ প্রান্তে নবীন মুখুজ্জের মাটির চালা বাড়িটা অন্ধকারে চুপচাপ দাঁড়িয়ে। চারপাশে আগাছা, বুনো ঝোপঝাড়, আর উঠোনের একপাশে সেই প্রকাণ্ড ডুমুর গাছ, যার ছায়া যেন আরো ঘন করে তুলেছে রাতটাকে। ছেলেগুলো ধীরে ধীরে বাড়িটার সামনে এসে থামে। কয়েক মুহূর্তের জন্য চারপাশটা আবার নিস্তব্ধ হয়ে যায়। তারপর হঠাৎই দরজায় ঘন ঘন শব্দ। নবীন, এই নবীন, দরজা খোল রে সেগো। গ্রামের এই দিকটা বেশ নির্জন, নিরিবিলি। রাতের অন্ধকার বাড়িটাকে একরকম গিলেই ফেলেছে। বাড়িটার একদিকে উঠোনের দাওয়ার পাশ থেকেই বেশ কিছুটা আগাছা আর জঙ্গলে ভর্তি। তার চারপাশে বুনো ঝোপঝাড় আর মাঝখানে একটা প্রকাণ্ড ডুমুর গাছ। নবীন রে, বাবা নবীন, দরজাটা খোল সোনা। আর যে দাঁড়িয়ে থাকতে পারছি না গো সোনা আমার,
দরজাটা খোল খোল। কে 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 এত রাতে কে এলি রে? উফ, দূর আর ভাল লাগে না। ঘুমে আচ্ছন্ন অবস্থায় অলস কণ্ঠে বলে ওঠে নবীন। নবীন রে, আমি ভগা, সাথে কালু আর পচাও আছে। দরজাটা খোল রে মনা আমার। এবার বেশ জোরে জোরেই তারা বাড়ি মারতে থাকে দরজায়। এই দাঁড়াও, আসছি আসছি। উফ, এত রাতে আবার কি মনে করে? হ্যাঁ, তো সে কথা কাজ কি রে শালা? এই শুকুরের বাচ্চা, খোল বলছি, বাকিটা আমরা বুঝে নেব। বাড়িতে অমন একটা সুন্দরী বউ রেখে বাবু দেমাকে মাটিতে পা পড়ে না দেখছি। হ্যাঁ, সে আর বলতে। আরে আসছি তো, একটু সবুর হয় না, বলিহারি তোমাদের। দরজাটা সশব্দে খুলে দিতেই হুড়মুড়িয়ে তারা ঘরের ভিতরে ঢুকে আসে। আরে আরে কি হচ্ছেটা কি? আস্তে আস্তে আস্তে। আরে নেশায় একটু এদিক ওদিক হয়ে যায়। কি ব্যাপার? হ্যাঁ, এত রাতে তোমরা আমার ঘুমটাই তো মাটি করে দিলে। এই কালু শোন, এই মাগির বাচ্চাটা কি বলে রে? এই বাড়িটা যেমন তোর তেমন আমাদেরও। আমরা যখন খুশি আসবো, বুঝলি? কি কে রে? নেশায় নবীনের সঙ্গে কথা বলতে বলতেই কালু আর ভগা চলে গেল নবীনের স্ত্রী পলার কাছে। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? তোমরা আমাকে এভাবে এভাবে ধরছো কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি আমায়। ছাড়বো বলে তো আর ধরিনি খুকি তোমায়। এই যে তোমার কাঁচা সোনার মতো গায়ের রং, ঢেউ খেলানো চুল, নরম তুলতুলে মাখনের মতো দেহ, তোমার করুণ দুটো চোখ, এমন সুন্দর দুর্গা ঠাকুরের মতো মুখখানা তোমার, জানো তাতে আমরা লাগছে কেন? তাতে আমরা ডুবে যাচ্ছি। কিরে কিরে কি বলিস তোরা সবাই? হ্যাঁ, যা বলেছিস। এত কোমল দেহ না বাড়া, বিদেশি বিদেশি লাগে রে বল। মামুনি, তোমার যে চুল, সুন্দর গায়ের রং, এসব কিচ্ছুটি থাকবে না কিন্তু যদি আমাদের কথা না শোনো। কেমন? নবীন, নবীন কোথায় তুমি? কোথায় তুমি? বাঁচাও। পলা, একটু বোঝার চেষ্টা কর, ওরা আমার বন্ধু। তুই যদি ওদেরকে খুশি না করিস তো দেখিস তোর একদিন কি আমার একদিন, এই বলে দিবি। বাহ, মাগি চিৎকার করে লোক জড়ো করতে যাচ্ছে রে। শোন, ওই নবীন কি করবে? ওই তো আমাদের সাথে বসে থেকে প্রতিদিন মাল খায়। কি রে মাগি, চেঁচাবি? লোক ডাকতে চাস? দাঁড়া দেখাচ্ছি। পচা ইতিমধ্যেই শাড়ির পাড়টা আলতো করে সরিয়ে পলার সাথে প্রতিক্রিয়ায় মগ্ন হয়ে গেল। নে, দেখ, আমি লোক। হ্যাঁ, আজকে তো দেহ লোপাট করতে এসেছি রে। যা আছে সব শুষে নেব আজ। আহ, কি কোমল মুখখানা রে তোর। উফ, নবীন, মজা এসে গেল রে পুরো। ফুল পয়সা উসুল মাল। এই তোরা কি একাই খেয়ে নিবি নাকি মালটাকে? হ্যাঁ, দে দে দেখি, দে একটু চেখে দেখি। হ্যাঁ, দে 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 দে। তারা তিনজন একে একে পলার দেহটাকে ভোগ করতে লাগলো। বারবার এক এক করে পলার দেহের সব রস শুষে নিতে লাগলো তারা। এইভাবেই ঘন্টাখানেক চলার পর পলা যেন
চুপ হয়ে গেল। সে আর চেঁচাচ্ছে না, আর কথা বলছে না, একেবারে নিথর হয়ে মাটির উপরে বস্ত্রহীন অবস্থায় পড়ে আছে। শরীরের নানান জায়গায় নখের দাগ, শরীরের নানান জায়গায় নখের দাগ, কোথাও গোটা পাঁচেক দাঁতের কামড়, চুলগুলো এলোমেলো অবস্থায় পড়ে আছে। এই মাগি, ঘুমিয়ে পড়লি নাকি রে? এই ওঠ, সেগো ওঠ বলছি। পলাকে নড়াচড়া না করতে দেখে ভগা তার গালে হালকা চড় মারতে লাগলো। আবার কিছু মুহূর্ত পরই মাঝে মাঝে একটা ব্লেড দিয়ে তার বুকের উপর দাগ কাটতে লাগলো। পলার দেহের উপর তখন যে কত কাটা ছোড়ার দাগ তা গোনা সম্ভব নয়। ভগা একভাবে তার বুকে যেন ব্লেডটা দিয়ে এঁকে চলেছে। তার দেহের চারপাশে কেবল রক্ত আর রক্ত। এই পচা, কি করছিসটা কি রে? এই এই কি রে, মরে যাবে তো। ছাড় 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 বলছি, ছাড়। আরে কালু, কি আরাম রে। মাইরি বলছি, আমার নেশা ছুটে গেল। কতদিন এমন তাজা দেহ খাইনি বলতো। যা বলেছো বস, সালা নবীনটার এলেম আছে বলতে হবে। আরে গান্ডু শালা ভগা, মালটার সারা দিচ্ছে না কেন রে? টেসে দিলি নাকি? দাঁড়া তো, দেখতে দে একবার। না রে, হালকা শ্বাস পড়ছে। এই কালু, ভগা, শোন শোন, এটা নবীনের বউ। হ্যাঁ, ও তো আমাদের সবাইকে চিনে ফেলেছে। একবার ভেবে দেখেছিস, ও যদি কালকে সকালে আমাদের নামে মুখ খোলে তাহলে আমাদের কি হবে? এই মা বাপ মারা নবীনটা কোথায় যাবে? বেচারা একদম পথে বসে যাবে রে, পথে বসে যাবে। এই গান মেরেছে, ঠিক তো। আচ্ছা, তাহলে এখন কি করব? আমার তো রীতিমতো ভয় করছে রে। ওরে, এটা কে রে? তা বাবা মানিক আমার, যখন লোকের জমি বেদখল করো, যখন লোকের পুকুরকে নিজের বলে দেখাও, দত্তবাড়ির বাগান থেকে ফুল চুরি করো, তখন এত ভয় কোথায় থাকে চাঁদু আমার? সোনা মানিক ভাজা মাছটি উল্টে খেতে জানে না। সে তো কালুদা, তুমি রসুলপুর বাজারে গেলবার ব্যাংক ডাকাতি করেছো। অসাধ্য বিদ্যা তো তোমারও অনেক রকমই জানা আছে, তা কি আমরা জানি না ভেবেছো? ওকে কিন্তু চুপ করতে বল ভগা, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। ও, সত্যি বলেছি বলে খুব লেগেছে না? তবে রে, দাঁড়া দেখাচ্ছি তোকে। এই ভগা, এই ঠিককে বল। কি শুরু করেছিস তোরা? থামবি? শোন, বিপদে মাথা ঠান্ডা রাখতে হয়। আমি বলি কি, তার চাইতে একটা কাজ করি, চল এটাকে ওই গাছটাতে ঝুলিয়ে দি। লোকে যদি জিজ্ঞেস করে তো কিছু একটা বানিয়ে বললেই হবে। কি হচ্ছেটা কি? উফ, এত চিৎকার চেঁচামেচি কিসের? এতক্ষণ নবীন ঘরের বাইরে অপেক্ষা করছিল, এবার হুড়মুড়িয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ল। চাপা উৎকণ্ঠা মেশানো গলায় এসে বলে, মেরে ফেললে নাকি বউটাকে? ফেলিনি রে সোনা আমার, জানিসই তো আমাদের দয়ার শরীর। কিন্তু বাপ আমার, মেরে যদি না ফেলি তো আমাদেরও ফাঁসিতে ঝোলাবে, এই আমি বলে রাখলাম। তাহলে তাহলে কি করবে এখন? তোর ভালোর জন্যই একটা কথা বলছি, ভেবে দেখ। ওই উঠোনের ডুমুর গাছটা থেকেই ওকে ঝুলিয়ে দেবো, বুঝলি? কেউ জিজ্ঞেস করলে বলবি কাল এক ছড়া পুঁথির মালা আর নাকের নথ কিনে দেওয়ার খুব বায়না ধরেছিল। তাতে মাথা গরম করে ফেলে তুই ওর গায়ে একবার হাত তুলিস, আর তাতেই ও রাতের বেলায় অন্ধকারে চুপি চুপি গাছটার কাছে ওইদিকে নিচের ডালটাতে দড়ি লাগিয়ে মেরো না, মেরো না, মেরো না। এমন একটা গোঙানি ভেসে আসে পলার অচেতন শরীরটা থেকে।
আহা, তোকে বাঁচিয়ে রাখি আর তুই কাল গ্রামের লোক জড়ো করে আমাদের ওটি হবে না মামুনি, ওটি হবে না। ও না, বলবো না কাউকে, গোঙানির শব্দটা যেন আরেকবার বলবো ঠিক না। করে বেরোতে চাইল পলার মুখ থেকে। ওকে ভালো করে ঝুলিয়ে দেব, এক ফোঁটাও লাগবে না, দেখিস মামুনি। এই ভগা কাউকে মিথ্যে বলে না রে, নেশাতেও বলে না, ভালো অবস্থাতেও বলে না। বাইরে তখন কৃষ্ণ পঞ্চমীর চাঁদ কেমন একটা মায়া বিস্তার করে রেখেছে। অদূরে কোথাও একটা শিয়াল ডেকে উঠল। সেই অস্পষ্ট ম্লান আলোতেও দেখা গেল ডুমুর গাছের খুব নিচু একটা ডাল থেকে কি একটা শক্ত ভারী বস্তু অস্বাভাবিকভাবে ঝুলে রয়েছে। সেই জিনিসটার থেকে খানিক একটানা গোঙানির মতো শব্দ বার হয়েই পরক্ষণেই আবার সব নিস্তব্ধ। মাঝরাত পেরিয়ে ভোরের দিকে ক্লান্তিতে সবে চোখটা বুজে এসেছে নবীনের। এমন সময় আবার বাড়ির সদর দরজায় ঘন ঘন টোকা পড়ার শব্দে ঘুমের চটকটা ভেঙে ধর্মড়িয়ে খাটে উঠে বসল নবীন। কে কে এত ভোরবেলায় কে? ওদিকে ততক্ষণে দরজায় কড়া নাড়ার শব্দ যেন বেড়েই চলেছে। নবীন, এ নবীন, রে হতচ্ছাড়া নবীন, ওঠ বলছি। আমি ভোলা, বাইরে এসে দেখ কত বড় সর্বনাশ হয়ে গেল। ছোটবেলাতে তোর মা মারা গেছে, আরে গেল বার তো বাপটা ভুগে ভুগে মারা গেল। তা বুড়ো বাপটার দিকে তো একবার ফিরেও তাকাসনি, এবার তাকিয়ে দেখ কি হলো তো। নবীন কোনো রকমে ঘরের দরজা খুলে উঠোন পেরিয়ে বাইরে আসতেই কান্নায় ভেঙে পড়ে, যেন সে বিন্দুমাত্র কিছু জানেই না। কি হলো? কি করে হলো এটা? তোমরা তোমরা কিছু জানো? এটা কি করে হলো? না 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 না, এটা হতে পারে না, হতে পারে না এটা। পলা, পলা, এই পলা, কথা বলছো না কেন তুমি? পলা, ওঠো, ওঠো বলছি। না, বাবা নবীন, যা হবার তো হয়েই গেছে, এখন নিজেকে সামলা, নিজেকে সামলা এখন। 6-এ দিদি, 10-এ মা, 17-তে গেলেন বাবা। তা বলা কাকা, আমার যে সব শেষ হয়ে গেল। এখন বলো তো আমি বাঁচবো কি নিয়ে? আমি বাঁচবো কি নিয়ে? আমি এখন কোথায় যাব? বলো না কাকা, বলো না কোথায় যাব আমি? তা তো বটেই, একটু শক্ত হরে বাপ আমার, তোকে একটু শান্ত শান্তি করতে হবে নাকি। নবীনের কান্নার শব্দ ধীরে ধীরে ক্ষীণ হতে থাকে। বেশ কয়েকটা বছর পরের ঘটনা। ও চাঁদ তুই দেখা দিলি, তুই দেখা দিলি, তুই দেখা দিলি সাদা কাপড়ে। গুনগুন করে একটা সুর ভেসে আসছে, গান গাইছে একটা মেয়ে। গরমটা বেশ জাঁকিয়েই পড়েছে। আকাশের বুকে মেঘগুলো হালকা সামনে হাওয়ায় ভেসে চলেছে। চাঁদের আলোটাও কেমন যেন নরম। তা কি আজ আমার বউয়ের মনটা বেশ ফুরফুরে মনে হচ্ছে?
তা কি গো গিন্নি, তোমার ব্যাপার কি? হ্যাঁ, না গো বাবু, মনটা ভালো কিনা জানি না, তবে তুমি কাছে থাকলে। কথাগুলো শেষ করতে পারে না মেয়েটা। আদরের শীতল ছোঁয়ায় গলাটা যেন স্থিমিত হয়ে আসে। তা মা জননী, একবারটি আসুন আমার কাছে, একটু দেখি আপনাকে ভালো করে। ধ্যান, তুমিও না, বিহায় কোথাকার। মেয়েটা তাকায়, চোখে এক চিলতে দুষ্টুমি, তবু কোথাও যেন অদ্ভুত সরলতা। লজ্জা নেই, সংকোচ নেই, শুধু শান্ত নিষ্পাপ এক দৃষ্টি, যেন কোনো শিশুর মতো। তোমাকে পাওয়ার জন্যই তো আমার কত জনমের অপেক্ষা। যেমন অপেক্ষা করে থাকে চাঁদ রাতের নিঝুম আকাশের বুকে এক ফোঁটা হাসি ছড়িয়ে দিতে, ঠিক তেমন ভাবে আমিও ছিলাম জানো, তোমার কোলেই মাথা রেখে এতটা কাল। এর জন্যই আমার বেঁচে থাকা গো, এর জন্যই বেঁচে থাকা। নবীন মনে মনেই বিড়বিড় করতে লাগলো। কেবল আমার এমনই পোড়া কপাল যে তোমাকে দুটো ভালো খেতে পড়তে দেব, তারও জোগাড় নেই। ওই তো সামান্য কছটাক জমি, তাতে চাষাবাদ করেও ভালো ফসল হয় না। মেয়েটা কোনোদিনও কিছু বলে না তো আমায়। নীলা আপন মনে খেলে চলেছে, কথাগুলো যেন তার কানে পৌঁছাই না। গানটা আবার গাইছে ঠিক সেই সুরেই। ও চাঁদ, তুই দেখা দিলি, তুই দেখা দিলি, তুই দেখা দিলি সাদা কাপড়ে। কিছুক্ষণ পরই হঠাৎ গানটা থামিয়ে বলল, একটা কথা বলছিলাম, শোনো না গো। হ্যাঁ হ্যাঁ, বলো, কি হয়েছে আমার সোনার? ধ্যান, এমন করলে কথা বলা যায়? বলবোই না, যাও। আচ্ছা আচ্ছা, আর এমন করব না, বলো বলো। নবীনের মনটা আনন্দে নেচে ওঠে। এত দিনে সে মুখ ফুটে কিছু একটা চেয়েছে, এবার তাকে যতটা সম্ভব করতে হবে মেয়েটার জন্য। মনে মনে এই কথাই সে ভাবতে লাগে। তখনই ওই যে ডুমুর গাছটা, গাছটাকে আমার ভীষণ ভালো লাগে জানো। গাছটা তুমি কেটো না গো। কথাটা শোনা মাত্রই অমাবস্যার অন্ধকার মুহূর্তে নেমে এলো নবীনের সারা মুখ জুড়ে। থমথমে গলায় সে বলল, না গো, তা হয় না। গাছটা আমাকে যত তাড়াতাড়ি সম্ভব কাটতে হবে। অন্য কিছু তুমি চাও, সেই আমি এনে দেবো খুন। এই তো সামান্য একটা জিনিস চাইলাম, সেটাও দিলে না। যাও তো, তোমার সাথে আর কথাই করবো না, যাও। নীলা উঠে হঠাৎই ঘরের দিকে চলে গেল। এই রে, মেয়েটা খুব রেগে গেল বোধহয়, কিন্তু আমি যে নিরুপায়। বাবা গো, কে 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 ওখানে? হঠাৎই ঘরের ভিতর থেকে নীলার চিৎকার ভেসে আসে। পড়িমড়ি করে নবীন ছুটে যায় সেই দিকেই। তুমি এসেছো? যাক বাবা, ঘরের মধ্যে কেউ যেন একটা আছে, কার যেন একটা হালকা শব্দ পেলাম, সাথে একটা গুনগুন করে সুর। ও গো, আমার খুব ভয় করছে গো। এখানে এখানে আমরা ছাড়াও আরো কেউ আছে, আরো কেউ আছে। আরে বাবা, উফ, এখানে আর কে থাকবে বলো তো আমরা ছাড়া? তুমিও না, পাহাড়ও বটে। আচ্ছা, কোনো ভূত টুত নেই তো, কিংবা পেতনি টেতনি? কথাটা নীলার মুখ থেকে বের হওয়া মাত্রই এক ঘন কালো অন্ধকার নবীনের মুখে এক ঝলক দেখা দিয়েই মিলিয়ে গেল। সে নীলার মাথাটা নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে তাতে আলতো করে হাত বুলোতে বুলোতে বলল, এই তো একটা পেতনি নিয়ে তো ঘর করছি, তাতেই নুন আনতে পান্তা ফুরোয়, তাতে যদি আবার আর একটা। তুমি না খুব দুষ্ট একটা যাও, সত্যি কথা বলবো না। নীলার কথা শুনে খিলখিলিয়ে হেসে ওঠে নবীন।
ঘরের পশ্চিম দিকে জানলার ওপার থেকে একজোড়া আগুনের মতো জ্বলন্ত চোখ যেন সম্পূর্ণ বিষয়টাই লক্ষ্য করে চলেছে। নবীনের নতুন করে বিয়ে হয়েছে, তা আজ প্রায় 2 বছর হতে চলল। সত্যিই নবীনের এক চিলতে ধূসর জীবনের সবটুকু রং নীলা আবার নতুন করে তাকে ফিরিয়ে দিয়েছে। উফ, কি গরম পড়েছে বাবা। যাই, বসেই তো আছি, ডুমুর গাছটাকে এবার কেটেই ফেলি। নীলা এখন বাড়িতে নেই, ও গেছে মিত্তিরদের পুকুর থেকে জল আনতে। গাছটাকে কাটা শেষ হওয়া মাত্রই নীলা এসে হাজির। কি গো, আমি সবে একটু পুকুর থেকে জল আনতে গেছি আর তুমি অমনি ওই ডুমুর গাছটা কেটে ফেললে। তোমাকে কত করে বারণ করলাম, আমার অমন সাধের 5টা নয় 10টা নয়, একটা মাত্র গাছ, তাকে তুমি কেটো না, তাও তুমি শুনলে না। তুমি দেখছি আমার কোনো কথাই শুনতে পাও না। নবীন কোনো রকমে আমতা আমতা করে উত্তর দিল, না মানে সংসারের তো অবস্থা দেখছই, তাতে করে ভাবছিলাম এই কাঠ কটা বেচে যদি 2 পয়সা পাই তো তোমাকে একটা নাকের নথ বানিয়ে দেব, বুঝলে? ও মা, তাই? আমি কোথায় যাব গো? আজ সকালে আমি কার মুখ দেখে উঠেছিলাম। বলছি শোনো না, আর একটা কথা বলবো করে তোমাকে আর বলা হয়নি। হ্যাঁ বলো। জানো, ও পাড়ার পালবাড়ির গিন্নি আছে না, তার সাথে দেখা হয়েছিল পুকুর ঘাটে গতকাল। ওরা জানতে চাইছিল তোমার কথা, এই যেমন ধরো তুমি আজকাল কি করো, বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছ কিনা। তারপর কি তারপর বলো? না গো, লজ্জা করছে। না 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 না, বলতেই হবে তোমার, না হলে আমি ছাড়ছি না। না গো, লজ্জা করছে। সে অসভ্য কথা, তুমি আমায় ভালোবাসো কিনা এইসব। কি বললে তুমি? ধ্যান, আমার সাধের গাছটা কাটলে এখন যদি নথ করিয়ে না দাও তো দেখো। আর জানো তো আর একটা কথা, পুকুর ঘাটে পাড়ার সব বউ মেয়েরা কেমন একটা করে তাকিয়ে থাকে আমার দিকে। আমার ভালো লাগে না, ভাবখানা এমন যেন ভূত দেখেছে। যখন পাল বাড়ির গিন্নি আমার সাথে কথা বলছিল, সেদিনও তারা আর চোখে আমার দিকে তাকাচ্ছিল আর নিজের মনে মনে কি যেন বলছিল। আমি বাবু পাত্তা দিই। ছাড়ো তো ওসব, তুমি আমার সুন্দরী নতুন বউ কি না, তাই ওভাবে ওরা তোমায়। নবীন, এই নবীন, বাড়ি আছিস? ব্যাপারটা কি রে তোর? দেখছি নতুন বিয়ে করে আমাদের ভুলেই গেছিস যে বড়। নবীন, এই নবীন। সদর দরজায় কড়া নাড়ার শব্দ হলো। হ্যাঁ যাচ্ছি রে বাবা, যাচ্ছি। উফ, কে গো, ঘোড়ায় লাগাম দিয়ে এসেছো নাকি? 2 মিনিট সবুর হয় না। হ্যাঁ, কালুদা, তোমরা? কালুদা, ভগাদা, পচাদা সবাই আছো দেখছি। তা কেমন আছো তোমরা সবাই? হঠাৎ কি মনে করে? এই কালু শোন, বাবু এখন বিয়ে করে ভদ্রনোক হয়েছে, ওর বাড়িতে আসতে গেলে এখন বলে আসতে হবে মনে হচ্ছে। আরে দূর, তোমরা এইভাবে কেন বলছো? আমি কি তাই বলেছি? শোন নবীন, অত শত জানি না, বিয়ে করেছো, বউ নিয়ে ঘর করছো, ভালো কথা। তা একদিন ডেকে এনে ভালো করে খাইয়ে দে, ব্যাস, চায়ের সাথে তোর বউটাও থাকবে, বুঝলি? সেদিন পালেদের গিন্নি বলছিল, শুনলাম তোর বউটা নাকি হেভি জিনিস। খবরদার, মুখ সামলে কথা বলো পচাতা, ভালো হবে না বলে দিচ্ছি। নীলাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। ও শোনা গো আমার ভালোবাসা। শোনো চাঁদু, এই যে সারাদিন মাঠে ভূতের মতো খাটিস, ক টাকা পাস? আমার সাথে তুই ইট বালি সিমেন্টের কাজ কর, দেখবি টাকায় টাকা। আমি তোকে সব রাস্তা বলে দেব, তুই আমার কথা মতো চল, কিন্তু তোকে আমাকে তো খুশি রাখতে হবে। হালকার উপর একদিন তোর বউটাকে
আহ, সেদিনকার কথা মনে পড়লেই প্রাণের ভেতরটা হাকু পাকু করে ওঠে। এই শোনো না, একবার এদিকে এসো। ও ওই দেখ, শুনেছিস কি চেকনাই ভরা গলা, হ্যাঁ? কি দরদ দিয়ে ডাকছে আমাদের নবীন সোনাকে, হ্যাঁ? শোনো শোনো নবীন, শোনো। আর সনটা মনটা, যাও যাও, খেয়ে আঁচলের তলায় মুখ ঢেকে শুয়ে পড়ো। কি গো, কখন থেকে ডাকছি, আসছো না যে বড়? ও, ইনারা তোমার বন্ধু বুঝি? ইনাদের কথায় পালবাড়ির গিন্নি বলছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৌদিদি ভালো আছো? তুমি না, হ্যাঁ, খুব সুন্দর। নীলা, তুমি ভেতরে যাও। যাব, তুমিও চলো আমার সাথে তবে। আমার দেরি হবে, তুমি যাও, ঘরে যাও তো দেখি। না, আমি একলা যাব না। বৌদিদি ঠিকই বলেছে না? এই নবীন, বৌদিদির কিন্তু একা থাকতে ভালো লাগে না। কিরে ভগা, কি বলিস? নীলা, তোমায় ঘরে যেতে বললাম না? কি হলো, কথা কানে যাচ্ছে না নাকি? রাগে ফেটে পড়ে এক প্রকার গজরাতে নবীন বলল। নীলা আর কিছু না বলে মুখে আঁচল চাপা দিয়ে এক ছুটে ঘরে চলে গেল। শোন নবীন, তোর বউয়ের চেক নাই দেখে না মনটা পুরো হয়ে গেছে। তোর বউকে বল ব্লাউজ পরার আর দরকার নেই আমাদের সামনে। হ্যাঁ, নবীন আর নিজেকে ধরে রাখতে না পেরে সজোরে ঘুষি বসিয়ে দেয় পচার নাক লক্ষ্য করে। প্রচণ্ড আঘাতে পচা ছিটকে পড়ে যেতেই ওদিক থেকে ভগার রুক্ষ শুষ্ক গলা শোনা যায়। কাজটা কিন্তু ভালো হলো না নবীন, এর ফল তোকে ভুগতেই হবে। পচাদা যেটা বললো সেটা বউকে বলে দিস, আমাদের সামনে যেন অন্তত সাজু গুজু করে আসে। আজকে চলে যাচ্ছি, কিন্তু এর বদলা আমরা নেবই, এই বলে রাখলাম। এই কালু, পচা, চল সব। নবীন মাতালের মতো টলতে টলতে ঘরের মধ্যে প্রবেশ করেই ধপ করে বসে পড়ে মেঝেতে। নীলার প্রশ্নের উত্তরে কোনো কিছুই সে আর বলতে পারে না। শুধুই তার ভেঙে চুরে যাওয়া মনটা ঘেন্নায় লজ্জায় একবার টুকরে ওঠে। কাদের সে বন্ধু বানিয়েছে যে নীলাকে সে তার সবটুকু দিয়ে ভালোবেসে আগলে রাখতে চায়, আজ সেই নীলার দিকে তারা ছি 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 ছি, ভাবতেও তার সারা শরীরটা কেমন যেন গুলিয়ে ওঠে। এত লোভ ওদের মনে, তবে ওগুলো মানুষ নয়, এক একটা পশু। ভয় একটাই, নীলার তারা কোনো ক্ষতি না করে দেয়, তাহলে সে সত্যিই মারা যাবে। হে ভগবান, এই ছিল তোমার মনে? সন্ধ্যা নামতেই মাঠে তিন বন্ধু নেশার আসর জমিয়েছে। এই কালু, মালের বোতলটা দেখাও তো, আজ সারাদিন মাল খাবো। হ্যাঁ, এই নে। এখনো নাকটা টনটন করছে রে। শোন কালু, আজ রাতে আমার ওই কচি মুরগিটাই চাই, ব্যাস। বুকটা দেখেছো গুরু? যা জিনিস না, হেভি, পুরো হেভি, টপ ক্লাস মাল আছে। তোরা থাকবি কি থাকবি না জানি না, আমার শিকার চাই। ওই শালা নবীনটার বহুত নাকড়া, আর শালাকে দেখিয়ে দেবো। আমি আর কিচ্ছু ভাবতে পারছি না রে, কিচ্ছু ভাবতে পারছি না। ভাবছি কতক্ষণে আমার দুই হাতের মধ্যে মুরগিটা ছটফটানি দেখবো। গরুর নেশা চড়ে গেছে রে। চল কালু, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। চল এখনই বেরিয়ে পড়ি, আর যদি নবীনটা বাড়ানি করে তো একেবারে শেষ করে দেব। এত সব ভেবে কাজ নেই, চল এবার। চল চল চল, চলো গুরু, এবার খেলার সময় হয়েছে, মাঠে নামতে হবে। তারা তিন বন্ধু আবার ঠিক সেই আগের বারের রাতের মতোই নেশায় মগ্ন হয়ে এগোচ্ছে নবীনের বাড়ির দিকে। পথে যেতে যেতে হঠাৎ একটা ডাক এলো।
ও কালু, কালু বাবা। হ্যাঁ বলো। ও সবাই আছো, ভালোই হলো। জানো, একটু আগে তোমাদের বন্ধু আছে না, ওই নবীন, ওকে দেখলাম জঙ্গলের দিকে যেতে। প্রশ্ন করাতে কিছু বললো না, শুধু একবার থমকে দাঁড়ালো, যেন মানুষ না। ওরকম আচরণ কোনো জীবিত মানুষের হতে পারে না। রাস্তায় কতগুলো কুকুর খুব বিশ্রীভাবে ডাকছে, আর তাদের মধ্যেই একটা যেন কেঁদে উঠল। সবাই একে অপরের মুখের দিকে চেয়ে হালকা মৃদু হাসতে লাগলো। পচা বিকৃত কণ্ঠে বলল, এ তো মেঘ না যাইতে জল। চিন্তা করো না, আমরা দেখছি। তুমি এখন বাড়ি যাও কাকা, বাড়ি যাও, বাড়ি যাও। তাদের আশ্বাসবাণী শুনে ভোলা কাকা চলে যেতেই সবাই বিকট হাসিতে ফেটে পড়ল। কালুই প্রথম কথা বলতে শুরু করলো। সত্যি বন্ধুই বটে, হ্যাঁ? ও মাঠ তাহলে পুরো ফাঁকা, কি বলিস? হ্যাঁ, তাজা বলেছিস, আজ কগল দিবি। দেখি না, চল আগে। কিছু মুহূর্তের মধ্যেই হাঁটতে হাঁটতে তারা পৌঁছে যায় নবীনের বাড়ির দিকে। এই কি রে, চলে এলাম। একটা জিনিস দেখছিস, বেটা মনে হচ্ছে বিড়াল বা ইঁদুর কিছু একটা মেরে ফেলে রেখেছে ওই ঝোপের দিকটায়। কি গন্ধ! তাই তো রে দেখছি। আর শোন শোন, একটা কিছু শুনতে পাচ্ছি বলে যেন মনে হচ্ছে। কি শুনতে পাচ্ছিস আবার? গান গাইছে কেউ, খুব আস্তে, ধীরে ধীরে। শোন। ওই ঝোপের দিকটা দেখ, মনে হচ্ছে কিছু একটা হাঁটছে, আর একটা নূপুরের আওয়াজ শুনতে পাচ্ছি। এখন বেশ স্পষ্ট, আগের থেকে স্পষ্ট। আমাদের খুব কাছেই রে। এসব ছাড়, চল ঘরের দিকে। তার আর দরকার হবে না। ওই দেখ, দেখ ওইদিকে দেখ, একটা মেয়ে দাঁড়িয়ে আছে না? কি সুন্দর! উফ, চোখগুলো টানা টানা। দেখ দেখ দেখ, আমার দিকে তাকিয়ে হাসছে যেন। তার সমস্ত দেহটা দিয়ে সে আমাকে ডাকছে। আমাকে যেতে হবে, যেতে হবে। তোরা থাক, আমি গেলাম। কোথায় মেয়ে? এর কি নেশার ঘরে মাথাটা পুরো বিগড়ে গেল? কালু, কালু যাস না বলছি, যাস না কালু। ভগা, ওকে ধর, ধর বলছি। ওই ঝোপের দিকে সাপ খুব থাকতে পারে। গুরু, ও কি আর এখন ইহ জগতে আছে? ঠিক যা ভয় করেছিল তাই হলো। একটা মিশমিশে কালো বেড়াল ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে কালুর মুখ লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ল। ক্ষত বিক্ষত অবস্থায় কালু লুটিয়ে মাটিতে পড়ে যেতেই বাকি দুজন ভয়ে পালিয়ে গেল। এরপর কয়েকটা দিন পরের কথা। এই পচা, খবরটা শুনেছিস? না, এখন কিছু ভাল লাগছে না। কি কি খবর? সদর জেনারেল হাসপাতালে মারা গেছে কালু গতকাল। নবীনী ওকে ভর্তি করেছিল। আমাদের প্ল্যান কি সব মাটি হয়ে গেল তাহলে? চল, আজ রাতে আরেকবার যাই। না, থাক বাবা, তখন যদি কিছু হয়। আরে তুইও না একটা ভিতুর ডিম, চল তো, কিচ্ছু হবে না। কোথাকার কোন বুনো বিড়াল, তার থেকে বড় কথা ও ওইভাবে তেড়ে গেল বলেই তো। শোন ভগা, ভোলাকে দিয়ে আজ যে করে হোক নবীনকে আজ ওই জঙ্গলে নিয়ে এসে বেঁধে রাখতে হবে। হ্যাঁ, এতক্ষণে একটা খাসা কথা বলেছিস। বেশ, তাই হবে। আজ বিকেলের দিকে পচা আর ভগাকে একসাথে দেখা গেল। আরে ও ভোলা কাকা, শোনো শোনো, খবর শুনেছো? হ্যাঁ রে বাবা, আর কিছু বলার নেই রে। শোন, সবই তো তার ইচ্ছা। এই সময়ে তোরা একটু একসাথে থাকিস রে বাপ।
সেটা কি আর বলতে হবে গো? শোনো না, তাই তো বলছি, আজ একবার ভাবছি রাতের দিকে একবার যাব ওরা মন্দিরের পাশে যে তান্ত্রিকটা এসেছে তার কাছে। তা জানো তো, নবীনকে তুমি একবার বুঝিয়ে সুঝিয়ে ওই জঙ্গলটার দিকে যদি আনতে পারতে। তোরা এত ভাবছিস তোদের বন্ধুর জন্য, আচ্ছা আমি নিয়ে আসছি ওকে, তোরা চিন্তা করিস না বাবা। ভোলা কাকার সাথে কথা বলার পর একটু দূরে যেতেই পচা বলে, যাক বাবা, কাজ হলো তাহলে। ওর ভালোই হবে, কি বলিস? একসাথে অট্টহাসিতে ফেটে পড়ে দুজনে। আরে কি গো ভোলা কাকা, আর কতক্ষণ গো? তুমি যে বললে একটা চমক আছে আমার জন্যে। আরে একটু দাঁড়ালেই দেখ। দাঁড়ালে এই মাথায় ডান্ডার বাড়ি খেতে হবে, বুঝলে খুড়ো? শিগগির ওটাকে বেঁধে ফেল পচা, বহুত জ্বালিয়েছে মালটা আমাদের। আজ তোর বউকে কে বাঁচায় দেখছি। না 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 না, এটা করো না, এটা করো না, ভালো বলছি। দাঁড়াও দাঁড়াও, ছাড়ো আমাকে, ছাড়ো। নবীনকে কোনো রকমে বেঁধে পচা আর ভগা ছুট দিল তার বাড়ির দিকে। এক প্রকার শরীরের গন্ধেই বলা যায়। কিন্তু বাড়ির সামনে পৌঁছতেই পচা, বাড়ি তো পুরো ফাঁকা, কিন্তু দেখ সেই কালকের গন্ধটা আর একটা নুপুরের আওয়াজ। কেমন বাঁচিস তুই? আরে মারগুলি তোর আওয়াজে এখন শরীরে সুন্দর গন্ধ পেয়ে যাচ্ছি। তুই এদিকে আয়। কে 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 তোমরা? এইভাবে ঘরে ঢুকে এলে কেন? কি তোমরা? কেন? কি খেলবো আজ তোমার সাথে? তোমার চুলে, তোমার নখে, তোমার এই সুন্দর গাল নিয়ে আমরা খেলবো। এই পচা, ওর শাড়িটা খোলতো। না না, ছাড়ো ছাড়ো আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছাড়ো 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 আমাকে। ততক্ষণে পচার দুই হাতের মধ্যে ছটফট করতে থাকে নীলা। আরে আরে মামনি, অমনি করলে লেগে যাবে তো। খুলে ফেল শাড়িটা, খুলে ফেল, তারপর ব্লাউজ। কি বেরোবে বলো তো ভেতর থেকে? বাঁচাও বাঁচাও, নবীন নবীন বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও বাঁচাও। আপদটাকে বেঁধে রেখে এসেছি জঙ্গলে, কেউ বাঁচাবে না, কেউ না। বলতে বলতে নীলাকে বিবস্ত্র করে তার উপর যেই না ঝাঁপিয়ে পড়ে, সাথে সাথেই প্রচণ্ড বিদ্যুৎ পৃষ্ঠের মতো কি একটা তাকে ছিটকে ফেলে দেয়। পর মুহূর্তেই গলগলিয়ে রক্তের ধারা বইতে লাগলো ওর হৃৎপিণ্ড থেকে। প্রচণ্ড আক্রোশে কেউ যেন সেটা খুবলে তুলে নিয়েছে। মারা যাওয়ার আগের মুহূর্তে অস্পষ্ট একটা নারী অবয়ব তার সামনে ফুটে উঠেই সব কেমন যেন অন্ধকার নিশ্চুপ হয়ে গেল। মুহূর্তেই আগন্তুক নারী মূর্তিটি একবার পচার দিকে লোলুপ দৃষ্টি হেনে বিকট শব্দে চিৎকার করে বলল, মনে পড়ে? চিনতে পেরেছিস আমাকে? আমি পলা, যাকে তোরা সব কটা জানোয়ার মিলে সেদিন। মনে পড়েছে? মনে পড়েছে আমাকে? চিনতে পেরেছিস? পচা কোনো মতে বিস্ময়ের ঘোরে ওর মদের ভারটা সামলে নিয়ে ঘর থেকে বেরোতে যেতেই তার দেহটা নিজে থেকেই শূন্যে ভেসে উঠে ধীরে ধীরে সেই ডুমুর গাছটা যেদিকে ছিল সেদিকে চলল। ঠিক তেমনভাবেই মুহূর্তে হাওয়ার মধ্যে একটি শক্ত মোটা দড়ি কোথা থেকে তার গলা লক্ষ্য করে এগিয়ে এলো। সে মৃত্যুর আগে কয়েকবার ছটফট করে উঠে হাত পা বৃথাই শূন্যে ছুঁড়ে বলতে লাগলো, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, এবারকার মতো আমাকে ক্ষমা করে দাও। চলো। ছেড়ে দিয়েছিলিস আমাকে? সেদিন তোরা আমাকে ছেড়ে দিয়েছিলিস। কি হলো? কি হলো? চুপ করে আছিস কেন? বল বল, ছেড়ে দিয়েছিলিস? আজ তুই চেঁচাবি আর আমি তোর ওই চিৎকার
দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করব। দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করব। সাথে সাথেই নীলা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। আপনি যা যা বলছেন মীরা দেবী, তা আইন মানবে না। তবুও আমরা এরই মধ্যে জানতে পেরেছি আপনি নবীনের দ্বিতীয় পক্ষ। নবীনবাবু, এ বিষয়ে আপনার কিছু বলার আছে? না, ওই মানে চলুন নবীনবাবু, আপনাকে আমাদের সাথে যেতে হবে। হাজার হোক, গত দুদিনে আপনার বাড়িতে আপনার তিনজন বন্ধুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে, আর আপনার প্রথম স্ত্রীরও মৃত্যু হয়েছে অনেক আগে আপনার এই বন্ধুদের জন্য, নীলা দেবীর বয়ান অনুযায়ী। আপনার বাকি যা বলার আদালতে বলবেন। আর হ্যাঁ নীলা দেবী, আপনি কি যেন বলছিলেন, আপনি নাকি মাঝে মাঝে এই অদ্ভুত কিছু শব্দ শুনতে পেতেন, কারো যেন একটানা মৃদু গান শুনতে পেতেন, বিশেষ করে চাঁদনি রাতে, তাই না? ঠিক আছে, আপনাকেও পরবর্তীকালে ডাকতে হতে পারে। এখনকার মতো চললাম। পুলিশ নবীনকে ধরে নিয়ে গেল। গাড়ির শব্দ ধীরে ধীরে মিলিয়ে যেতেই বাড়িটার চারপাশে আবার নেমে এলো অদ্ভুত এক নিস্তব্ধতা। সকালের আলো থাকলেও যেন কোথাও একটা অজানা অন্ধকার লুকিয়ে আছে। নীলা দরজার কাছে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার কপালে চিকচিক করছে ঠান্ডা ঘামের বিন্দু। হঠাৎ করেই তার কানে ভেসে এলো খুব চেনা এক মৃদু সুর। শরীরের লোভে এসেছিলি তোরা, চকচকে দেহে মেরেছিলি ছোরা, বিদায় দেওয়ার কেউ ছিল না। ছলনার চোরা পাকে ফেলেছিলি তোরা, এ দেহ পচে গলে আছে ছেঁড়া ভরা, সাপে ব্যাঙে কেউ মুখ দিল না। দূরে দাঁড়িয়েছিল সেও, শুধু দেখতে আমার এ দেহ। দূরে দাঁড়িয়েছিল সেও। যেন কেউ দূর থেকে আস্তে আস্তে গুনগুন করে গান গাইছে। সেই সুরটা সে ভুলতে পারেনি। বাতাসে হালকা করে নড়ে উঠল দরজার পাশের ঝুলে থাকা পুরনো দড়িটা, অথচ চারপাশে এক ফোঁটাও হাওয়া নেই। নীলার গলা শুকিয়ে গেল। সে ধীরে ধীরে পিছিয়ে এলো এক পা দুপা করে। তার চোখে তখন আর কোনো সন্দেহ নেই। সে জানে যে ছায়াটা এত দিন ধরে তার পিছু নিয়েছিল, যে অদেখা হাত একে একে সব হিসাব চুকিয়ে দিল, ওটা আর কারো নয়, ওটা পলারি কাজ, নবীনের আগের পক্ষের স্ত্রী। তো কেমন লাগলো আজকের গল্প দেহ? সূর্যোদয়ের লেখা আমরা রিসেন্টলি খুব ব্যবহার করছি। রিসেন্টলি গল্প ক্যানভাসে প্রায় গল্পগুলোই সূর্যোদয়েরই লেখা। তো আশা করি সবার অনেক ভালো লেগেছে। কমেন্ট করে জানাও কোথায় ভুল ত্রুটি হয়েছে, কোথায় আরেকটু ভালো হলে হয়তো একটু ভালো লাগতো। আর এই গল্পে একটা গান ইউজ করেছি যেটা আমি লিখেছি, তো আশা করি ভালো লেগেছে তোমাদের। আলাদাভাবে গপ্পমিলের মতো ওরকমভাবে আমরা মিউজিক এখন রিলিজ করতে পারবো না, নাহলে চ্যানেলে 12টা বেজে যাবে। তো গল্পের শেষে যারা শোনেনি তারা অবশ্যই গল্পের শেষে শুনে নাও মিউজিকটা। তো দেখা হচ্ছে পরের কোনো একটা দুর্দান্ত ভিডিওতে। অবশ্যই সাথে থেকো। সামনে একটা সিনেমাটিক দারুণ একটা পোস্টার বের করেছি, দারুণ একটা গল্পের চিন্তাভাবনা করছি। শেষ পর্যন্ত যদি দেখে থাকো অবশ্যই একটা কমেন্ট কিন্তু আমি আশা করছি তোমাদের থেকে। একটা ভালো হোক বা খারাপ হোক, কমেন্ট করো আমাদের জাস্ট, কারণ কমেন্ট করলে আমরা বুঝতে পারি যে তোমরা ঠিকঠাক শুনছো। ঠিক আছে, তো ধন্যবাদ এই অবধি থাকার জন্য। দেখা হচ্ছে পরের কোনো একটা
দুর্দান্ত ভিডিওতে। বাই। দেহ দেহ দূরে দাঁড়িয়ে ছিল সেও, শুধু দেখতে আমার এ দেহ। দূরে দাঁড়িয়েছিল সেও, শুধু দেখতে আমার এ দেহ। শরীরের লোভে এসেছিলি তোরা, চকচকে দেহে মেরেছিলি ছোরা, বিদায় দেওয়ার কেউ ছিল না। ছলনার চোরা পাকে ফেলেছিলি তোরা, এ দেহ পচে গলে আছে ছেঁড়া ভরা, সাপে ব্যাঙে কেউ মুখ দিল না। দূরে দাঁড়িয়েছিল সেও, শুধু দেখতে আমার এ দেহ। দূরে দাঁড়িয়েছিল সেও, শুধু দেখতে আমার এ দেহ। মাংসপিণ্ড আজ কিছু নেই আর, ঠোঁটের হাসি আজ ছাই হয়ে যায়, নরম স্বপ্ন সব মাটির তলায়, ফিরে আসি আমি প্রতিশোধের ছায়ায়। শরীরের লোভে এসেছিলি তোরা, চকচকে দেহ আজ শুধু মরা, বিদায় দেওয়ার আজও কেউ নেই। দূরে দাঁড়িয়েছিল সেও, শুধু দেখতে আমার এ দেহ। দূরে দাঁড়িয়েছিল সেও, শুধু দেখতে আমার এ দেহ।